ক্লাসিফিকেশন ওই যে যেহেতু দুইটা প্রতিষ্ঠান থেকে হচ্ছে না, দুইটা প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমরা সবগুলো জিনিস পড়ছি, ক্লাসিফিকেশনটা আমরা দুইটা প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, ফার্স্ট ওয়ান হচ্ছে আইএসও। তো তুমি আইএসওর যে স্ট্যান্ডার্ড আছে সেখানে আইএসও 2076 স্ট্যান্ডার্ডের মধ্যে তুমি এই ক্লাসিফিকেশনটা পেয়ে যাবে। তো আইএসও ম্যানমেড ফাইবারকে দুইটা ভাগে ভাগ করছে। ফার্স্ট ওয়ান হচ্ছে অর্গানিক এন্ড সেকেন্ড ওয়ান ইজ ইনঅর্গানিক। ঠিক আছে, অর্গানিককে আবার তারা দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বাই ট্রান্সফরমেশন অফ ন্যাচারাল পলিমার আর ফ্রম সিনথেটিক পলিমার। অর্থাৎ আমি যেটা বুঝতে পারতেছি যে অর্গানিকের মধ্যে দুইটা পোর্শন, একটা পোর্শন আসতেছে ন্যাচারাল পলিমার থেকে আর একটা পোর্শন আসতেছে সিনথেটিক পলিমার থেকে। আর ইনঅর্গানিক ফাইবারের মধ্যে তারা জায়গা দিয়েছে এই চারটা ফাইবারকে, একটা হচ্ছে কার্বন ফাইবার, একটা সিরামিক ফাইবার, একটা গ্লাস ফাইবার, আর হচ্ছে মেটাল ফাইবার। তো আমি যখন সোর্স গুলো পড়াছিলাম, তোমাদের মনে আছে কিনা, সোর্সের সময় কিন্তু আমি এই ফাইবার সম্পর্কে বলছিলাম, গ্লাস ফাইবার, সিরামিক, তারপর মেটাল ফাইবার। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা টুকটাক কথাবার্তা বলছিলাম। আর কার্বন ফাইবার একটা স্পেশালাইজ ফাইবার, আমরা যদি সময় থাকে লাস্টে দিয়ে কার্বন ফাইবারটা আমরা একটু পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, মানে অন্যান্য ফাইবার গুলো প্রোডাকশন শেষ হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ কার্বন ফাইবারটাও পড়বো। কার্বন ফাইবার থেকে প্রশ্ন আসে। দেখো বাকি যে দুটো বড় পোর্শন আছে, তো ন্যাচারাল যে সোর্স গুলা সেটা আমরা জানি, আবার একই সাথে সিনথেটিক সোর্স, এই দুইটাও কিন্তু আমরা যখন সোর্স পড়াছিলাম তখন কিন্তু আমরা দুইটা সোর্সের নাম শুনছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, তাই না? ন্যাচারাল পলিমার থেকে সোর্স বলতে বোঝাচ্ছে তাদের ফাইবার ফর্মিং যে সাবস্টেন্স, সেই উৎসটা কি বা পলিমারটার নাম কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখো একটু আলাদা করে দেখাচ্ছি দুইটা জিনিস, বাই ট্রান্সফরমেশন অফ ন্যাচারাল পলিমার। ন্যাচারাল পলিমার থেকে বা ন্যাচারাল পলিমারকে ট্রান্সফর্ম করে আমরা যে ফাইবারগুলো পাই সেগুলোর নাম দেখো, এসিটেট, অ্যালজিনেট, কিউপ্রো, লায়োসেল, মোডাল, ট্রাইএসিটেট, ভিসকোস। কয়েকটা নাম দিলে বলে, আরো অনেকগুলো আছে। ঠিক আছে, তো আমরা যদি শুরু থেকে একটু বলি, এসিটেট ফাইবার খুবই চমৎকার ফাইবার, তার চেয়েও চমৎকার ফাইবার এই নামটা দেখো, অ্যালজিনেট। অ্যালজিনেট নামটা তোমাদের শোনার কথা আর কি। অ্যালজিনেট যেখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে, তার সোর্সের নামটা হচ্ছে মূলত সিউইড। সিউইড মানে সামুদ্রিক কিছু আগাছা আছে যেখান থেকে আমরা অ্যালজিনেট ফাইবারটা পাই। তো এই অ্যালজিনেটটা কিন্তু আবার ধরো এই যে জাপানে দেখবা, ফার ইস্টার্ন যে কান্ট্রিগুলো আছে ওখানে কিন্তু খুব চমৎকার একটা খাবার কিন্তু অ্যালজিনেট। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে অ্যালজিনেট কি তাহলে আমরা খাবো না ফাইবার বানাবো, তাই না? দুইটাই করবো। তো যে আমরা যখন ন্যাচারাল প্রোটিনের উদাহরণ দিয়েছিলাম, যে ন্যাচারাল প্রোটিন থেকে আমরা যে ফাইবার পাই, মনে আছে কিনা? ন্যাচারাল প্রোটিন থেকে যে ফাইবার পাই সেই ফাইবারের কথা আমি বলছিলাম, যে যেমন ধরো দুধের কথা বলছিলাম, মিল্ককে আমরা খাবো নাকি না ফেলে দিব। আবার ধরো আমরা যদি অরেঞ্জ থেকে ফাইবারের কথা বলি, তাহলে অরেঞ্জ ফাইবার, অরেঞ্জ তো খুব ভালো ভিটামিন সির একটা উৎস, তাই না? অরেঞ্জ ফাইবার, অরেঞ্জ কি আমরা খাবো না ফাইবার বানাবো? তা আমরা নিশ্চয়ই প্রশ্নগুলো তখন আলোচনা করছিলাম, এখন আমরা সেদিকে যাচ্ছি না। অ্যালজিনেটটা আমি যেটা বলতেছিলাম, এটা একটা সিউইড থেকে পাওয়া যায়, দুই রকম হতে পারে, সোডিয়াম হতে পারে, আবার তোমার ক্যালসিয়ামও হতে পারে। ঠিক আছে, অ্যালজিনেটটা তোমার জাপানে দেখবা যে খুব চমৎকার একটা খাবার হিসেবে, এই খাবারটার নাম হচ্ছে নরি। হ্যাঁ, এই নরি, নরি হিসেবে ওখানে প্যাকেটজাত দ্রব্যই পাওয়া যায়। এবং যারা জাপানে যায় তোমরা দেখবা, অনেকে যারা জাপানে পিএইচডি করতে যায় বা বিভিন্ন পড়াশোনা করতে যায়, তাদের থেকে তোমরা যদি এক্সপিরিয়েন্স গুলো জানার চেষ্টা করো, দেখবে তারা বলবে অ্যালজিনেটের কথা। ঠিক আছে, কি খুবই একটা চমৎকার ফাইবার। লায়োসেল ফাইবার সম্পর্কে আমরা নাম শুনছি, মনে আছে? লায়োসেল ফাইবারের কথা আমরা বলছিলাম, কিন্তু ভিসকোস এবং লায়োসেল দুটো একসাথে বলছিলাম। মডাল ট্রাইএসিটেট, ট্রাইএসিটেট আর এসিটেট দুটো ফাইবারের নামও কিন্তু আমরা প্রসঙ্গক্রমে বলছিলাম। মনে যদি না থাকে তাহলে অসুবিধা নেই, আমরা এগুলো কিন্তু আলাদা আলাদা পড়াবো। এসিটেট ফাইবার আমরা আলাদা পড়াবো, ভিসকোস ফাইবার আলাদা প্রোডাকশন পড়াবো, লায়োসেল পড়াবো, ট্রাইএসিটেট পড়াবো, তখন আমরা আশা করি আর একটু ভালো করে জানার চেষ্টা করবো। ঠিক আছে, আর সিনথেটিক পলিমার বা সিনথেটিক সোর্স থেকে যে যে ফাইবারগুলো পাই সেগুলো দেখো, অ্যাক্রাইলিক ফাইবার, অ্যারামিড আমরা বলছিলাম হিস্ট্রি পড়তে গেলে, আমরা অ্যারামিডের নামটা আসছিল আমাদের, ইলাস্টেইন, মনে আছে ইলাস্টেইন ফাইবারের নাম? ইলাস্টেইন ফাইবারের নাম মনে আছে? স্পান্ডেক্স, হ্যাঁ মানে লায়াক্রা। পলিএমাইড, মনে আছে পলিএমাইড ফাইবারের নাম? নাইলন, হ্যাঁ ভেরি গুড। আর পলিয়েস্টার। ঠিক আছে, এই কয়েকটা ফাইবার। তাহলে আবার একটু তোমাদেরকে দৃষ্টিপাত করে, আইএসও 2076 অনুযায়ী ম্যানমেড ফাইবার দুই প্রকার, অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিক আবার দুই ভাগে ভাগ করছে বাই ট্রান্সফরমেশন অফ ন্যাচারাল পলিমার, অর্থাৎ ন্যাচারাল পলিমার থেকে যেটা পাচ্ছে, সিনথেটিক পলিমার থেকে যেগুলো পাচ্ছে আলাদা করা হয়েছে। আর ইনঅর্গানিককে আমরা এই চারটা ফাইবার পাই, কার্বন ফাইবার, সিরামিক ফাইবার, গ্লাস ফাইবার, আর হচ্ছে মেটাল ফাইবার। এবার দেখো এফটিসি তারা কি করছে, এফটিসি কিন্তু একই রকমের একটা ক্লাসিফিকেশন দিচ্ছে, তবে সেখানে ফাইবারের নামগুলো হয়তো একটু ভিন্ন, আর কিছু না। ঠিক আছে, তাহলে আমরা তো অলরেডি বেশ কিছু ফাইবারের নামের মধ্যে ভিন্নতা পাইছি। এফটিসি এবং আইএসও অনুযায়ী কিন্তু বেশ কিছু ভিন্নতা আছে নামের। তো ভিন্নতার কারণটা কিন্তু আমরা তোমাদেরকে বলছিলাম, যে যেহেতু দুইটা প্রতিষ্ঠান দুই আঙ্গিকে হয়তো নামকরণ গুলা দিয়েছে। আবার একই রকম নাম কি আছে? একই রকম নামও আছে, সমস্যা নেই।
অর্গানিকে দেখো ন্যাচারাল পলিমার থেকে আমরা যেটা পাচ্ছি সেলুলোজিক প্রোটিন আর ন্যাচারাল সুগার। হ্যাঁ, সেলুলোজিক থেকে যেগুলো পাই বা সেলুলোজ সোর্স থেকে যেগুলো পাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে রেয়ন। রেয়ন ফাইবারের নামও আমরা শুনছি। তোমরা ন্যাচারাল টেক্সটাইল ফাইবার এই শব্দটা পড়তে গিয়ে রেয়ন ফাইবারের নাম আমার ধারণা পাইছো, পাইছো না? তাছাড়া আমি নিজেও বলছি কিন্তু রেয়ন ফাইবারের তোমার আইএসওর নাম কি? ভিসকোস। হ্যাঁ, ভেরি গুড, ভিসকোস ফাইবার। লায়োস দেখো আইএসও তো আছে, এখানেও আছে। এসিটেট ওখানেও আছে, এখানেও আছে। ট্রাইএসটেট ওখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে। তারপরে দেখো ন্যাচারাল প্রোটিন থেকে যে ফাইবারটা পাবে সেটার নাম হচ্ছে অ্যাজলন। অ্যাজলন নিয়ে কিন্তু আমি খুব লম্বা চড়ে কথাবার্তা বলছিলাম তোমাদের, মনে আছে? অ্যাজলন ফাইবার নিয়ে, অ্যাজলন ফাইবার নিয়ে আমি অনেক লম্বা কথা বলছিলাম, সেটা মনে আছে কিনা কারো? মনে না থাকলে কিন্তু পরীক্ষা দিব, মনে থাকলে দিব না। অ্যাজলন ফাইবার বলছিল যে ন্যাচারাল প্রোটিন থেকে আমরা যে ফাইবার গুলো পাই ইউএসএ তে অর্থাৎ এফটিসি সেগুলোর নামকরণ করে কি অ্যাজলন। তো আমি এটাও বলেছিলাম তোমাদেরকে যে অ্যাজলন কিন্তু একটা সিঙ্গেল ফাইবার না, অ্যাজলন কিন্তু এই গ্রুপ অফ ফাইবার। অর্থাৎ ন্যাচারাল প্রোটিন যত রকম সোর্স আছে সেই সোর্স থেকে আমি ইন্ডিভিজুয়ালি যত রকম ফাইবার পাই না কিন্তু সবগুলো ফাইবার হচ্ছে অ্যাজলন ফ্যামিলির অন্তর্ভুক্ত। মনে পড়ছে না? ন্যাচারাল সুগার থেকে দেখো একটা ফাইবার পাই, এটা কি লিখছি? চিতোসান না কিন্তু কাইথোসান, কাইথোসান। হ্যাঁ, কি পাই? কাইথোসান। ঠিক আছে। তারপর হচ্ছে পিএলএ। কাইথোসান হচ্ছে আমরা কোথায় পাই তোমাদেরকে যদি একটু বলার চেষ্টা করি। কাইথোসান হচ্ছে তোমরা কাঁকড়া দেখছো না, কাঁকড়া বা চিংড়ি দেখছো না, ওটার খোলসের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে। এই পলিমারটা কাইটোসান পলিমারটা। পিএলএ তো আমরা যখন ক্লাসিফিকেশন না সরি যখন আমরা হিস্ট্রি পড়েছি তখন কিন্তু পিএলএ ফাইবারের নাম আসছে, পলিল্যাকটিক অ্যাসিড। মনে আছে তোমাদের? পিএলএ ফাইবারের নাম কিন্তু তখন আসছিল। তোমরা সব ভুলে গেলে কিন্তু স্যার ভিডিও তো পাওয়া পরে, পরীক্ষার সময় তো যাওয়া মরি, তখন কি করবা? সিনথেটিক সোর্স থেকে আমরা যেগুলো পাচ্ছি দেখো অ্যাক্রিলিক ফাইবার, অ্যাক্রিলিক ফাইবার, অ্যারামিড ফাইবার। দেখো ওখানেও আছে অ্যারামিড। অ্যারামিড সম্পর্কে আমরা কিন্তু কথা বলছি। নাইলন, নাইলন হচ্ছে কোনটা? ওই যে পলিঅ্যামাইডটা, তাই তো? পলিএস্টার, স্পান্ডেক্স, স্পান্ডেক্স হচ্ছে কোনটা? ইলাস্টেইন যেটা, সেটা। ঠিক আছে, বুঝে গেছে? ক্লাসিফিকেশনটা কিন্তু সহজ, জাস্ট তুমি দুই একটা নাম মনে রাখলে হইলে কিন্তু ক্লাসিফিকেশন আসতে তো খুব বেশি বর্ণনামূলক আসবে না, অল্প ক্লাসিফিকেশনটা দেখাইতে বলবো, দুই একটা উদাহরণ দিতে বলবো। তো এটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। তো আমি তো জিনিস পাচ্ছি না, এটা কই শেষ না? তাহলে আমাদের মডিউল নাম্বার 1 কিন্তু শেষ। তাহলে এখানে আমরা একটু যদি আবার একটু রিক্যাপ করি, কি কি পড়ছি এখানে? আমরা ম্যানমেড টেক্সটাইল ফাইবারের সংজ্ঞা পড়ছি, ডেফিনিশন পড়ছি, তাই তো? ম্যানমেড টেক্সটাইল ফাইবার বলতে কি বুঝি, এটা দুইটা ডেফিনিশন পড়ছি। এফটিসির পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছি, আইএসওর পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছি, এরকম করে পড়ছি। দুইটা ডেফিনিশন পড়াইছি, কিন্তু এফটিসি আইএসওর পয়েন্ট অফ ভিউ থেকে আলাদা করে বলিনি। তারপরে কি পড়ছি? ম্যানমেড ফাইবারের সোর্স গুলো নিয়ে আলোচনা করছি, তারপরে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছি, তারপরে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম, এই তো শেষ। ঠিক আছে। তো হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ কিন্তু পরীক্ষা আসতে পারে, আর এখান থেকে ছোট টুকটাক অনেকগুলো প্রশ্ন কিন্তু আসার পসিবিলিটি আছে। তো আমরা আসো আমাদের নেক্সট মডিউলে চলে যাই, এটা হচ্ছে গ্লোবাল ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, গ্লোবাল ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি। চলো আমরা একটু শুরু করি। এই মডিউলে আমরা বৈশ্বিক ম্যানমেড ফাইবারের পরিস্থিতি, বৈশ্বিক ম্যানমেড ফাইবারের ইন্ডাস্ট্রিগুলো কেমন বা কেমন প্রোডাকশন হয় এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবো। তো প্রথমে আমি তোমাদেরকে দুটি গ্রাফ দিচ্ছি, গ্রাফগুলো দেখে আমরা একটু গ্রাফগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো, এবং এখান থেকে কিন্তু অনেক সূক্ষ্ম বিষয় দিয়ে আছে। দেখো দুটো গ্রাফ একটু আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। এখানে তিনটা জিনিস আছে। এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু আমি শুধু রাখছি ইয়ার, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা জিনিস রাখছি, একটা হচ্ছে তোমার ফাইবার প্রোডাকশন রাখছি, আর একটা হচ্ছে ওয়ার্ল্ডের পপুলেশন রাখছি, ঠিক আছে। আর তারপরের গ্রাফটাতে দেখো আমি তিনটা ফাইবারের গ্রাফ দেখাইছি, এদিকে ইয়ার, আর এদিকে তিনটা ফাইবার, একটা হচ্ছে কটন, একটা ম্যানমেড ফাইবার, আর একটা হচ্ছে উল। বুঝা গেছে? তো এই তিনটা জিনিসে বা দুইটা গ্রাফ থেকে কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করার মতো আছে, তো আমরা একটু চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য। তোমাকে বললাম না এক্স অ্যাক্সিস বরাবর এখানে কি নিছি ইয়ার, ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে ওয়ার্ল্ড ফাইবার প্রোডাকশন, আর এই পাশে হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন, ঠিক আছে। এই গ্রাফে হচ্ছে ইয়ার, আর এখানে লিখছি ওয়ার্ল্ড ফাইবার প্রোডাকশন। দুইটা গ্রাফ দুই রকম জিনিস মিন করতেছে, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আচ্ছা পরে কি তোমরা আগে গ্রাফ নাম্বার 1 একটু দেখো। এক নম্বর গ্রাফ আমি কি দেখাইছি? এক নম্বর গ্রাফে আমি দেখাইছি যে সময় বাড়ার সাথে সাথে ফাইবারের প্রোডাকশন কেমন বাড়ছে এবং মানুষের সংখ্যা কেমন বাড়ছে আসলে, ঠিক আছে। তো আমি দুইটা
গ্রাফ দেখাচ্ছি। প্রথম যেটা দেখতেছি এটা হচ্ছে ফাইবার প্রোডাকশনের, আর এটা হচ্ছে পপুলেশনের, ঠিক আছে। আমরা মোটামুটি 1900 সাল থেকে 2020 সাল পর্যন্ত চিন্তা করছি আর কি, ঠিক আছে। এই সময়টার মধ্যে ডাটা আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে তোমরা একটু দেখো, আমরা যদি গ্রাফটা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে পপুলেশনের যে কার্ভটা আছে, পপুলেশনের কার্ভটা কিন্তু আস্তে আস্তে একটা নির্দিষ্ট স্লোপ মেনটেন করে, মানে নির্দিষ্ট ঢাল মেনটেন করে উপরের দিকে বাড়ছে আস্তে আস্তে, তাই না? এটাই তো হওয়ার কথা ছিল মনে হয়। মানুষ তো যত সময় যাবে, বছর যাবে, মানুষ বাড়বে, এটাই তো স্বাভাবিক। পৃথিবীর মানুষ সংখ্যা তো আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এটার সাথে কম্পেয়ার করে যদি আমরা ফাইবার প্রোডাকশনের গ্রাফটা দেখি, মানে ফাইবারটা কেমন প্রডিউস হয়েছে, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখবো যে আস্তে আস্তে তোমার কিছু প্রথম দিকে কম ছিল, তারপরে একটা সময় আছে আরেকটু কমছে, এরপরে আবার কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে। এবং একটা সময় আমি দেখতে পাচ্ছি এই যে এই পোর্শনটাতে, যে তোমার এই যে স্লোপটা, মানে পপুলেশনের যে স্লোপ বা ঢাল, সেই ঢালটাকে কিন্তু ফাইবার প্রোডাকশনের ঢালটা কিন্তু এক্সিড করে ফেলছে। ঢাল তো তোমরা বুঝো, একটা সরল রেখার বা একটা বক্ররেখার ঢাল তো তোমরা জানো, ঢাল কিভাবে বের করে। বা আমি যদি স্লোপটা বলি আর কি, স্লোপ দেখেই তো বোঝা যায় যত বেশি ঢাল হবে, মানে অ্যাঙ্গেলটা যত বেশি হবে তত ঊর্ধ্বমুখী গ্রাফ, তাই তো? তোমরা যদি দেখো পপুলেশনের কার্ভটা কিন্তু স্বাভাবিক, আমার এতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ যত সময় যাবে তত মানুষ বাড়বে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। কিন্তু ফাইবার প্রোডাকশনের গ্রাফ, মানে মানুষ যত বাড়বে ফাইবারের কনজাম্পশন বাড়বে, তো মানুষ বাড়ার সাথে সাথে ফাইবারের কনজাম্পশন বাড়বে, এটাও স্বাভাবিক। কিন্তু মানুষ বাড়ার সাথে সাথে যে ফাইবারের গ্রাফটা যদি পপুলেশনের গ্রাফকে তোমার এক্সিড করে ফেলে, তখন কিন্তু প্রবলেমটা হয়। মানে মানুষ যে হারে বাড়তেছে তার থেকে পোশাকের উৎপাদন তার সেই হার থেকে বেশি হারে বাড়ছে, এটা কেন? এটা কি হওয়ার কথা ছিল? মানে আমার কনজিউমার যা বাড়বে সেই হারে তো পোশাকের কনজাম্পশনটা বাড়বে। তাহলে দুইটা দুইটা গ্রাফ কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট স্লোপ মেনটেন করে যাওয়ার কথা ছিল। মানুষ বাড়তেছে, ফাইবারের কনজাম্পশন বাড়তেছে, মানুষ বাড়তেছে, ফাইবারের কনজাম্পশন বাড়তেছে। এইভাবে হলে তো আমার জিনিসটা উচিত ছিল এভাবে হওয়া, কিন্তু এভাবে যেহেতু হয় নাই, একটা সময় এসে ফাইবারের গ্রাফটা মানুষের গ্রাফকে যেহেতু অ্যাকসেপ্ট করে ফেলছে, তাহলে এখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তাহলে তোমাদের কি মনে হয় আসলে কেন আসলে এটা এক্সিড করলো? মানে এই পপুলেশনের গ্রাফটাকে ফাইবারের যে গ্রাফ, মানে ফাইবারের বৃদ্ধির হারটা হঠাৎ করে কেন এত বেড়ে গেল মানুষের বৃদ্ধির হারের তুলনায়? বলো তো। হ্যাঁ তুমি। হ্যাঁ হ্যাঁ, আর তো কেউ দেখতেছি না ওখানে। পারবা? ওমা, কিন্তু কি হলো, সবকিছু বলার পরে একটু কোশ্চেন জিজ্ঞেস করতেছে। কোশ্চেন বললাম যে তোমার এখানে, তুমি এতক্ষণ ছিল না ক্লাসে, এই গ্রাফটা কি হওয়ার কথা ছিল, কি হইলো, কেন হইলো? দুটা একই হয় নাই তো। একই হয়েছে? একই হয় নাই তো। ফাইবার তো পপুলেশনকে অ্যাক্সিড করে বসছে, স্লোপটা। ফাইবারটা অনেক ঊর্ধ্বমুখী অ্যাঙ্গেলে চলে গেছে, কিন্তু পপুলেশনটা মোটামুটি একটা কনসিস্টেন্সি বজায় আছে। না তো, সেটা তো সব সময় ছিল, সেটা তো শুরু থেকেই ছিল নাকি? না, শুরু থেকে ছিল না? ছিল না? হ্যাঁ, প্রোডাকশন বাড়ানো লাগছে, কিন্তু সেটা একটা রেশিও মেনটেন করবে না। যদি প্রোডাকশনটা বাড়েও তাহলে একটা রেশিও মেনটেন করবে। ধরো একটা কটন ফেব্রিক, একটা, আচ্ছা আমি বুঝতে পারছি তোমাকে, ধরো একটা কটন ফেব্রিক একটা নির্দিষ্ট টাইম পরে আমি হয়তো ডিসপোজ করে দিব, ফেলে দিব, আমি পরবো না। কিন্তু তাও তো একটা নির্দিষ্ট টাইম তো তুমি পড়বা, তো সেটা তো যদি সবার জন্য আমি মোটামুটি কাছাকাছি চিন্তা করি, তাও তো একটা কনসিস্টেন্সি বজায় থাকে, তাই না? সবাই যদি এটা সম পরিমাণে, একটা কটনের ফেব্রিক এর উপযোগিতা ধরলাম সবার জন্য সেম একটা নির্দিষ্ট সময়, কম বেশি আর কি, প্লাস মাইনাস ধরো অল্প একটু করে পার্থক্য রাখলাম, তো তাও তো একটা কনসিস্টেন্সি বজায় রাখবে না গ্রাফটা? একই হারে তো বাড়বে, বা এটা যে হারে বাড়তেছে সেই হারেই যাইতো স্লোপটা, রেশিওটা। কিন্তু রেশিও তো হঠাৎ করে একটু উপরের দিকে উঠে গেছে। বসো বসো, ঠিক না? তো এটা কারণ হিসেবে তোমরা দুইটা কথা কিন্তু অলরেডি বলে ফেলছো। প্রথম যে কারণটা সেটা কি বলতো, আমরা ধরো, আমরা যদি আমাদের বাপ চাচার দিকে তাকাই, আমাদের বাবা চাচা বা দাদাদের দিকে তাকাই, তখন তোমরা দেখবা যে আমাদের বাবা চাচারা কিন্তু যে পোশাক আশাক গুলো পরতো, সেখানে কিন্তু ভেরিয়েশন কম ছিল, অনেকটা মনোক্রমিক পোশাক ছিল। যেমন আমরা, তোমরা ধরো যে 1952 বা 1971-এর যে মুভিগুলো আছে ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, সেই মুভিগুলোতে তোমরা দেখবা যে পোশাক আশাক গুলো কিন্তু একেবারে সাদামাটা, ভ্যারিয়েশন কিন্তু খুব বেশি না। ভ্যারিয়েশন বেশি ছিল ছিল না, একেবারে সাদামাটা পোশাক ছিল।
এখন কি তা আছে? না, এখন কিন্তু প্রচুর ভেরিয়েশন। ভেরিয়েশনটা ক্রিয়েট হলো কেন? হঠাৎ করে ভেরিয়েশনটা কেন আসলো? চাহিদা টাইপের কেন আসলো? না, ডিজাইন তো আসছে মানুষের চাহিদার কারণে। চাহিদা না থাকলে তো কোনো ফ্যাক্টরি প্রোডাকশনে যাবে না কোনো অর্গানাইজেশন। তাহলে মানুষের চাহিদাটা কেন বাড়লো? হ্যাঁ, সেটা তো সবসময় মানুষের ছিল। নতুন কিছুর প্রতি আগ্রহ কি মানুষের কোনো সময় ছিল না? নতুন কিছুর প্রতি আগ্রহ না থাকলে যুগ যুগ ধরে তো ইনভেনশন হইতো না, হয়তো সেটা সবসময় ছিল না। হ্যাঁ, বিজনেস তো থাকবে না। আর কি কারণ হতে পারে বলো তো? পিছনে এই সহজলভ্যতা হতে পারে একটা কারণ। সহজলভ্যতা, কিন্তু সহজলভ্য করছে কে? আর সহজলভ্যটাও তো একটা আসলে রিকোয়ারমেন্ট ছিল। প্রযুক্তি ডেভেলপের কারণ, হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো কারণ কিন্তু চলে আসছে। প্রথম কথা হচ্ছে ফ্যাশনের ডাইভার্সিফিকেশন হয়েছে প্রচুর। ডাইভার্সিফিকেশন হয়েছে, এটা আমরা কিন্তু এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে তাকালিয়ে কিন্তু বুঝতে পারি। তুমি দেখবে এক টি শার্টের মধ্যে প্রচন্ড রকম কত রকম ভেরিয়েশন, প্রচুর ভেরিয়েশন আছে। আর মেয়েদের পোশাকে তো ভেরিয়েশনের অভাব নাই, প্রচুর ভেরিয়েশন, মানে আনলিমিটেড ভেরিয়েশন। তাহলে এই ভেরিয়েশন গুলা আসছে মূলত কেন? আসছে কিন্তু তোমাকে পোক করার জন্য, তোমাকে খোঁচাচ্ছে। কিন্তু যত ভেরিয়েশন বাড়তেছে তত কিন্তু তোমাকে খোঁচাচ্ছে। এখন তুমি ধরো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই কিন্তু অনলাইন অনেকগুলো তুমি কেনাকাটার সাইট পাবা। এই এই যে কেনাকাটার অনলাইন সাইট, কয়দিন আগে কি ছিল? খুব বেশি ছিল? ধরলাম ছিল। খুব বেশি কি ছিল? ছিল না। বাড়ছে কখন? আস্তে 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 দেখো কোভিড টাইমটাতে কিন্তু একদম হিউজ অনলাইনের যে জিনিসটা, সেটা কোভিড টাইমটাতে কিন্তু একটা অন্য একটা মাত্রা পাইছে, না ভিন্ন মাত্রা পাইছে। এবার চিন্তা ভাবনা করে দেখো, আমরা কিন্তু কোভিড এর পর থেকে আমরা কিন্তু অনলাইনের প্রতি খুব বেশি পরিমাণে ঝুঁকছি, এবং এটা সত্য, তাই না? এবং এই যে ডাইভার্সিফিকেশন গুলো ঘটছে, এটার কারণে কিন্তু তোমার রুচিতে একটা ভিন্ন মাত্রা আসছে। সে ভিন্ন মাত্রাটা কেমন? ধরো আগে ধরো তোমরা তো সবাই টিউশনি করো, কম বেশি টিউশনি করো, তাই না? টিউশনির বেতন পাইলে তুমি দেখবা যে তুমি যখন ধরো টিউশনি মাসের শেষের দিকে, হ্যাঁ তুমি জানো যে কয়দিন পরে তুমি বেতন পাবা। তো তখন তুমি যখন কোনো জায়গায় কোনো পোশাক আশাকের ওয়েবসাইট যদি স্ক্রল করো, তোমার কিন্তু কোনো না কোনো পোশাক তোমার মনের মধ্যে কিন্তু হিট করে। এবং তোমার তখন তুমি যখন ক্যালকুলেশন করে ফেলো বেতন পাবো 5 তারিখে, 6 তারিখে এটা ইনশাল্লাহ অর্ডার করে ফেলা যাবে, ঠিক আছে? অথবা তুমি 5 তারিখের 2 দিন আগে অর্ডার করছো, 3 তারিখে অর্ডার করছো, জানো তো 5 তারিখে পাবা, পোশাকটা পোষাবে 6 তারিখে, তুমি তখন পেমেন্ট করতে পারতেছো, অসুবিধা নেই, ঠিক আছে না? এরকমই তো হয়। তাহলে মানুষের হাতে কি টাকা আছে, মানুষ প্রথমেই পোশাক আশাক নিয়ে চিন্তা করে না খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করে? কোনটা? না, খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করো না। কয়জন করো খাওয়া দাওয়া নিয়ে চিন্তা? না, কয়জন করো বলো তো? এই যে এখানে আসো, কয়জন করো খাওয়া দাওয়া? হ্যাঁ, না এটা ভুল বলতেছো। হ্যাঁ, ভ্রমণ, না সেটা তো এই সেটা তো ভিন্ন তো থাকবেই, ম্যান টু ম্যান তো ভেরি করবে, কিন্তু অ্যাজ এ হোল কমন ফিগারে কিন্তু আমরা বলতে পারি মানুষ কিন্তু পোশাক আশাকের দিকে দৃষ্টিপাত করে। ডেফিনেটলি। না, তুমি খাওয়াটা তো তোমার ন্যাচারালি কিন্তু আসতেছে, খাওয়া কিন্তু এটা সিস্টেমেটিক্যালি তোমার কাছে আসতেছে, ঠিক আছে? এখন তুমি যেটা হয়তো চিন্তা করো খাওয়ার জন্য, সেটা কি আমি বলি, সেটা হচ্ছে তোমার হয়তো কোনো একটা ডিশ খুব পছন্দ হয়েছে। ধরো এই যে কি বলে কাচ্চি ডাইনে তোমার খুব একটা কাচ্চি খেতে ইচ্ছা করছে, তুমি হয়তো প্ল্যান করে রাখছো আমি কাচ্চিটা খেতে যাবো বেতনটা পাইলে, ঠিক আছে? কিন্তু সেটা একটা বিশেষ খাবারের প্রতি একটা নির্দিষ্ট ফ্যাসিনেশন, আর কিছু না, ওই অল্প সময়টার জন্য। কিন্তু এমনিতে স্বাভাবিক যে খাওয়া, মানে অন্ন বলতে আমরা যেটা বুঝি আর কি, সে অন্ন তো আমাদের কাছে কি, তোমরা অন্যের জন্য কি ঝাপাঝাপি লাফালাফি করো? করো না তো, তোমাদের কাছে অটোমেটিক আসতেছে, আসতেছে না? অন্য তো তোমাদের কাছে এমনিতেই আসতেছে, তুমি না চাইলেও তোমার কাছে চলে আসতেছে, ঠিক কি না? এখন তুমি হয়তো ওই যে যেটা বললাম যে বিশেষ কোনো ডিশের প্রতি যদি তোমার আকর্ষণ থাকে, তখন তুমি হয়তো বেতন পাওয়ার পরে ওই বিশেষ ডিশটা খাওয়ার জন্য হয়তো তুমি ওই যে কাচ্চি ডাইন বা সুলতান ডাইন এগুলোতে যাচ্ছ তুমি। এগুলো জানো না? স্ট্রিট স্ট্রিট ফুড, আচ্ছা ঠিক আছে, রাস্তার খাবার খাও। তাহলে এটা হলো একটা, ফ্যাশনের মধ্যে প্রচুর ডাইভার্সিফিকেশন করছে। দ্বিতীয় হচ্ছে মানুষের দেখো ক্রয় ক্ষমতা কিন্তু আগে থেকে বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু আগে থেকে বাড়ছে। আগে মানুষ যতটুক ক্ষমতা ছিল পোশাক আশাক কেনার জন্য, এখন কিন্তু অতটুক ক্ষমতা নাই, গেল।
দুইটা কারণগুলো, হ্যাঁ। 3 নম্বর কারণ দেখো, এখন আগে তুমি অল্প রকম যেহেতু ভেরিয়েশন কম ছিল, আগে তুমি অল্প পোশাকে সন্তুষ্ট ছিলে, এখন কিন্তু অল্প পোশাকে তুমি সন্তুষ্ট না। সন্তুষ্ট না কেন? কারণ এত এত ডাইভার্সিফিকেশন আসছে তোমার মাথার মধ্যে, এমন ভাবে পোক করা হচ্ছে যে তুমি যত রকম ভেরিয়েশন আসতেছে, যেমন ধরো হুডি, শীতকালে কত রকমের হুডি তোমরা পরছো, তাই না? এত ভেরিয়েশন কেন আসছে? ওই যে পিছনের কারণগুলোর জন্য ডাইভার্সিফিকেশন আসছে, তোমার ক্রয় ক্ষমতা বাড়ছে, সবকিছু মিলাই প্রচুর ভেরিয়েশনের কারণে তুমি এখন আগে থেকে বেশি কিনতেছো। এখন তুমি ধরো আগে পুরো সপ্তাহে, বা ধরো আমাদের বাচ্চা যাদের কথা যদি বলি, ধরো যারা স্কুল কলেজে যাইতে বা অফিস যাইতে, পুরো সপ্তাহে দেখা যায় একটা শার্ট দিয়ে তারা, একটা শার্ট একটা প্যান্ট, এক সেট শার্ট প্যান্ট দিয়ে তারা কিন্তু পুরো সপ্তাহটা কাটিয়ে দিচ্ছে। কিন্তু এখন তুমি আমি কি পারি? পারি না। তুমি তো বরং প্ল্যান করে রাখো যে আচ্ছা এই রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস, রোববারে এটা পড়বো, সোমবারে এটা, অল্টারনেটিংলি আছে, ঠিক আছে, দুই সেট পড়বো কিন্তু অল্টারনেটিংলি, রোববার সোমবার মঙ্গলবার, মানে রবি মঙ্গল বৃহস্পতি আর সোম আর বুধ, হ্যাঁ। তুমি অল্টারনেটিং করে সেট করে রাখলাম। অথবা কেউ এমন হতে পারে যে আমি 5 দিনের মধ্যে 3টা পড়বো, 2 দিন করে একটা, আরেক দিন একটা পড়বো। তাহলে তুমি এই যে এখন অল্পতে সন্তুষ্ট না কেন? অল্পতে সন্তুষ্ট না কেন এখন? তাহলে একটা কারণ কিন্তু আরেকটা কারণ সাথে জড়িত। অল্পতে সন্তুষ্ট না কারণ এখন ডাইভার্সিফিকেশন প্রচুর বাড়ছে, তোমার হাতে প্রচুর অপশন, সাথে সাথে পাশাপাশি তোমার কিন্তু ক্রয় ক্ষমতাও বাড়ছে। যে দুইটা কারণে তুমি কিন্তু এখন অল্পতে সন্তুষ্ট থাকতে পারছো। এটা গেল তো অ্যাপারেলের কথা, যেটা আমরা পোশাক আশাক গায়ে দিচ্ছি। কিন্তু আমরা যদি হোম টেক্সটাইলের কথা বলি, একটু চিন্তা করে দেখো তো, যদি আমরা হোম টেক্সটাইলের কথা বলি, হোম টেক্সটাইল তো বুঝতেছো না, মানে ঘর দর সাজাতে আমরা যেগুলো ইউজ করি। বেডশিটের কথা যদি আমরা চিন্তা করি, বা বেড কাভার, আগে দেখবে যে আমাদের বেড কাভার, মা চাচা যদি দেখবে বেড কাভার থাকতো হয়তো 2টা থেকে 3টা সর্বোচ্চ। একটা বিছাইলে 1 মাস, এরপর এটা ধুইলে আরেকটা, আর একটা তোলা থাকতো। সেই তোলাটা হচ্ছে ওই যে মেহমান টেমান আসলে সেই তোলাটা আমরা বিছাবো, তাই তো? এই তো কনসেপ্ট ছিল আমাদের, ঠিক না? এখন দেখো তো, এখন কি তোমার 2টা 3টাতে হচ্ছে? হচ্ছে না কিন্তু। তোমার বেডশিট আছে দেখবে 5 সেট বা আরো বেশি, ও 2টা না। তাহলে এই যে এতগুলো বেডশিট তুমি এখন রাখতেছো হোম ফার্নিশিং এর জন্য, কেন? বিলাসিতা? এই কথা বলবো না। বিলাসিতার জন্য? আর কারো কি মনে হচ্ছে বিলাসিতার জন্য? এখন যারা গরিব তাদের ঘরেও দেখবে একাধিক বেডশিট আছে, তাদের কি বিলাসিতা আছে? নাই। এখন তোমাকে পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় দাঁড় করাই দিছে যে তুমি, এখন তোমার কাছে মনে হবে যে না, 2-3 সেট না রাখলে তো মনে হয় সমাজে ইজ্জত মনে হয় থাকবে না, হ্যাঁ, মুখ দেখানো যাচ্ছে না, ইজ্জত থাকতেছে না, তাই না? আবার তুমি দেখো পর্দার কথা যদি চিন্তা করো, কার্টেন তো হোম টেক্সটাইল, হোম টেক্সটাইলের কথা চিন্তা করে আগে দেখবা যে তোমাদের ঘরে বেশিরভাগের 1 সেটই পর্দা ছিল। ওই 1 সেটটা ধুইলে কিছুক্ষণ কিন্তু জানলা খালি থাকতো, দরজা খালি থাকতো, ওটা শুকাইলে তারপর আসি আবার পর্দার কাপড়গুলো তো একটু তাড়াতাড়ি শুকায়। তো এগুলো আমরা কি করতাম, আবার টাঙা দিতাম, ঠিক আছে। আর নাইলে বড় জোর একটা সেট বেশি রাখতো, যে সেটটা মেহমান টেমন আসলে, মনে করে যে ঘরে মেয়ে আসে, মেয়েকে দেখতে আসবে, হ্যাঁ, তখন কিন্তু একটা নতুন সেট পর্দা লাগবে, হ্যাঁ, তখন নতুন সেট পর্দা কিন্তু লাগাইতো। এখন দেখো তো তোমার ঘরের পর্দা কয় সেট আছে? সবার সাথে বিষয়টা কিন্তু একই কম বেশি, কিন্তু তুমি দেখো এখন তোমাদের এখানে তো বিভিন্ন ক্যাটাগরির আছে, কারো ক্রয় সামর্থ্য বেশি, কারো ক্রয় সামর্থ্য কম, কিন্তু তুমি মিলাই দেখবা যে সবার মধ্যে কিন্তু এখন ভেরিয়েশন আছে। যার সামর্থ্য কম তার মধ্যেও কিন্তু কম সামর্থ্যের মধ্যেও ভেরিয়েশন আছে, আর যার সামর্থ্য বেশি হয়তো তার জিনিসটার দাম বেশি, হয়তো একটু ভালো মানের ফাইবার কিনছে, আর ধরো 1 সেট একটু বেশি রাখছে, এই। কিন্তু ওর কাছেও আছে যে যার ক্রয় ক্ষমতা কম বলতেছি আমি, বা যাকে আমি এখন একটু বলতেছি যে আমার তুলনায় গরিব, আমার তুলনায় যাকে গরিব বলতেছি, তার কাছেও কিন্তু আছে একাধিক সেট আপ। তো একাধিক সেটগুলো এখন কেন আসছে, কোন কনসেপ্ট থেকে আসছে? ওই সেম কনসেপ্ট গুলো থেকে আসছে, ঠিক আছে। এত বেশি ডাইভার্সিফিকেশন ঘটছে, এবং এবং ফ্যাশনের কিন্তু একটা বিশাল রেভলিউশন হয়েছে কিন্তু, হ্যাঁ, ফ্যাশনের রেভলিউশনের কারণে কিন্তু এখন এই চেঞ্জ গুলো চলে আসছে, বুঝে গেছে? আর কোনো কারণ কি আছে? তাহলে আমি বুঝতে পারতেছি, দেখো এখন যেহেতু আমার একজনের আগে যে পরিমাণ লাগতো এখন তার থেকে বেশি লাগতেছে, তাহলে কনজাম্পশনটা বেড়ে গেছে না ফাইবারের? তার মানে মানুষ বাড়ার স্লোপটা যদি কনসিস্টেন্ট থাকেও বা কনস্ট্যান্ট থাকেও, ফাইবার আর কিন্তু কনস্ট্যান্ট থাকতে পারলো না, কারণ চাহিদা বেড়ে গেছে, প্রচুর ভেরিয়েশন নিয়ে আসা হয়েছে, আমার ক্রয় ক্ষমতা বাড়ছে, আমার রুচিতে ডাইভার্সিফিকেশন করছে, সবকিছু মিলে আমি এখন আগের থেকে বেশি কিনি, যার কারণে এই গ্রাফটা, অর্থাৎ ফাইবার প্রোডাকশনের গ্রাফটা কিন্তু আলটিমেটলি বাড়তে বাধ্য হয়েছে, বুঝে গেছে? তুমি আরেকটু তাকালে দেখবা এই জায়গাটাতে ফাইবারের প্রোডাকশনটা কিন্তু একটু কম ছিল,
এই জায়গাতে ফাইবার প্রোডাকশন একটু কমছে, একটু ডাউন হয়েছে না? ডাউনটা কেন হচ্ছে দেখো, সালটার দিকে তাকাও, 1938-40 সালের দিকের কথা, তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে কিন্তু ফাইবারের প্রোডাকশনটা কমছিল। তুমি তোমার জন্য এগুলো না আঁকতে হবে। এবার দেখো পরের গ্রাফটা যদি আমরা একটু দেখি, পরের গ্রাফে আমি তোমাদেরকে তিনটা ফাইবার দেখাইছি, একটা হচ্ছে কটন ফাইবার, একটা হচ্ছে উল ফাইবার, একটা হচ্ছে ম্যান মেড টেক্সটাইল ফাইবার। ম্যান মেড টেক্সটাইল ফাইবার বলতে ম্যান মেডে সব ধরনের ফাইবারকে বুঝাইছি। তো এটার প্রতিপক্ষকে কেন কটন রাখলাম, কারণ কটন তো আমরা জানি যে ন্যাচারাল ফাইবার বলতে কিন্তু আমরা সাধারণত কটনই বুঝি, বাকিগুলো কিন্তু কনজাম্পশন কম, উলের কনজাম্পশনও কিন্তু কম, সিল্কের কনজাম্পশনও কিন্তু কম। কিন্তু কটন তো একটা সর্বজনীন ফাইবার, যেটা কিনা সব জায়গায় ব্যবহার করা হয়, বিভিন্ন দেশে সব জায়গায় কিন্তু আমরা কটন ফাইবারের ব্যবহার দেখি। এই জন্য আমি কটন ফাইবারটা উদাহরণ হিসেবে নিয়ে আসছি। তোমরা একটা গ্রাফগুলোর দিকে তাকালে দেখবা, এখানে গ্রাফের দিকে তাকালে তুমি যে জিনিসটা বুঝবে, সব জায়গায় কিন্তু একই পোর্শনে কিন্তু আসি ফাইবারের প্রোডাকশন কমছে। 1938 সাল থেকে শুরু করে 1945-50 সাল পর্যন্ত কিন্তু ফাইবারের প্রোডাকশনটা কমছে। কেন কমছে এটা একটু আগে বললাম। তাছাড়া এটা ছাড়া আর কিছু দেখো এই গ্রাফের মধ্যে, মানে 1938-40 সালের দিকে যে ফাইবারের প্রোডাকশনটা কমছে, সেটা ছাড়া আর কিছু কি বোঝা যায় কিনা? হ্যাঁ কমছে। আর তুমি কটনের পুরো গ্রাফটা দেখো, কটনের পুরো যে গ্রাফটা, এটা কিন্তু ঢেউ ঢেউ না, মানে আপস এন্ড ডাউনস আছে এটাতে। বলো তো আপস এন্ড ডাউনসটা কেন? না, সিনথেটিক ফাইবার আসলেও কিন্তু তুমি এখনো কিন্তু কটন মুখেই আসো, আসো না? তোমার কাছে সিনথেটিক ফাইবারে কটা জামা আছে বলো তো? না, 70% সিনথেটিক ব্যবহার করতেছে, সেটা ভিন্ন জিনিস। সেটা তো ওয়ার্ল্ডের চিত্র, তোমার চিত্র কি? তুমি কটন বেজ না, তুমি আমি তো কটন বেজ এখন অব্দি। তো এটা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করতেছে, ফাইন, রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু যতদিন পর্যন্ত ম্যানমেড ফাইবার ছিল না, বা তাহলে তাহলে যে ম্যানমেড ফাইবার তো এখানেও আবিষ্কৃত হয়েছে, তখন কম ছিল কেন? কম ছিল কেন সেটাই বলতেছি, কম ছিল কেন? সেটা মূল কারণ না, মূল কারণ হচ্ছে তোমার কটন হচ্ছে একটা ন্যাচারাল ফাইবার, তাই তো? কটনটা কি ন্যাচারাল ফাইবার? ন্যাচারাল ফাইবারের প্রোডাকশন কিন্তু প্রকৃতির উপর ডিপেন্ড করে। তুমি দেখবে যে কখনো কখনো বন্যা খরাতে কিন্তু পুরো কটনের প্রোডাকশন ড্যামেজ। এই সমস্ত কারণে কিন্তু কটনের বাজারটা একেবারেই কিন্তু মানে একটা ভালনারেবল থাকে সবসময়, মানে কম বেশি কম বেশি কম বেশি। যখন প্রোডাকশন ফাইবারের প্রোডাকশন বেশি হয়, তখন কটনের ইয়ার্নের দামগুলো কম হয়, আলটিমেটলি কটনের কনজাম্পশন বেশি হয়। আবার যখন কটনের দামটা বেড়ে যায়, তখন ভিন্ন সিনারিও, দাম যখন বেড়ে যায় তখন কিন্তু কটনের প্রোডাকশন কমে যাবে। অর্থাৎ যখন ফাইবারের প্রোডাকশন কম হবে, তখন তো আমি ইয়ানও কম হবে এবং ইয়ানের দাম বেশি হবে, তখন তো মানুষ আগ্রহী হবে না। কারণ ফাইবারের দাম বাড়লেও তো তুমি ওই যে আগে পার পিস টি শার্ট বা পার পিস গার্মেন্টস যে টাকা পাইতে, এখনো তো কাছাকাছি টাকা পাবো। তো এখন যদি তোমার যেহেতু ফাইবার কিনতেই অনেক টাকা চলে যাচ্ছে, তাহলে তুমি কি আর ওই প্রোডাকশনের দিকে যাবা? যাবা না। যখন কটনের প্রোডাকশন কিন্তু কমে যায় বা কমে যাওয়ার পসিবিলিটিস থাকে, তখন কিন্তু ফ্যাক্টরি ওনাররা বা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কিন্তু আগে থেকে স্টক করার চেষ্টা করে আর কি। এটা আরেকটা অসুস্থ প্রতিযোগিতা, স্টক করলে যেটাকে মার্কেট আরো আরো কি হয়ে যায়, মার্কেটের অবস্থা আরো খারাপ হয়ে যায়, আরো অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। যেমন ধরো এই যে সম্প্রতি পেঁয়াজের দাম বাড়লো, মানুষ কি করছে, আমাদের বাঙালি মানুষ পেঁয়াজের দাম বাড়ছে, বাড়া শুরু করছে, তখনই একদম 5-10 কেজি কেনা শুরু করেছে, তো মার্কেটে আরো শর্ট পড়ে গেল। আমার যা দরকার তা নেন না, পেঁয়াজ দাম যেহেতু বাড়ছে, আমি যদি যা দরকার ছিল তা নিতাম, তাহলে কিন্তু আরেকটু ব্যালেন্স অবস্থায় থাকতো। কিন্তু আমি কি করলাম, কি একজনেই 10 কেজি কিনে ফেললাম। তোমার আমার মতো এরকম আরো অনেকে আছে না, প্রত্যেকে মিলে কিনতে কিনতে দেখা যাচ্ছে যে আলটিমেটলি মনে হচ্ছে যে জিনিসটা শর্ট, তো দাম আরো বাড়ে। মানে এখন অর্থনীতির ভাষায় কি, দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু আমাদের বাংলাদেশে দাম বাড়লে চাহিদাও বাড়ে, দাম বেড়ে গেছে, চাহিদা আরো বেড়ে গেছে। তো জিনিসটা আমারটা এইরকম, যেহেতু কটনের প্রোডাকশনের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে, অর্থাৎ এখানে যেহেতু ন্যাচারের উপর ডিপেন্ড করা লাগে কটন প্রোডাকশনের জন্য, সেহেতু কটনের দামটা সবসময় ফ্ল্যাকচুয়েট করবে, এটাই স্বাভাবিক। উল দেখো মোটামুটি কনসিস্টেন্ট, মোটামুটি মানের একটু কনসিস্টেন্ট উল। কেন কনসিস্টেন্ট? কারণ উল যে সমস্ত দেশ ইউজ করে, তারা মোটামুটি কনসিস্টেন্টলি ইউজ করে। তুমি আমি কি উলের কয়টা জামা পরি, কয়টা কিছু নাই? তাহলে শীত প্রধান যে দেশগুলো আছে, যেখানে উল একটা ম্যান্ডেটরি বা উষ্ণতার জন্য উল দরকার হয়, তারা কিন্তু উল একটা মোটামুটি কম বেশি কনসিস্টেন্টলি ব্যবহার করে।
ম্যান মেড ফাইবারটা যদি আমরা একটু দেখি, দেখো ম্যান মেড ফাইবারের প্রোডাকশন প্রথম দিকে কম ছিল, কিন্তু 50-এর পরবর্তী দেখো ম্যান মেড ফাইবারের গ্রাফটা আর কারো ধারে কাছে নাই। ম্যান মেড ফাইবারের গ্রাফ কিন্তু প্রচুর বেড়ে গেছে। ম্যান মেড ফাইবারের গ্রাফ বেড়ে গেছে কেন? কারণ কি? প্রধান কারণ হচ্ছে ওই যে ভ্যারিয়েশন। ম্যান মেড ফাইবার তোমাকে এত বেশি ভ্যারাইটি দিচ্ছে যে তুমি এখন ম্যান মেড ফাইবারে ডিপেন্ডেন্ট হতে বাধ্য হচ্ছ। যেমন ধরো ম্যান মেড ফাইবার থেকে আমরা অনেক ফাংশনাল প্রোডাক্ট তো পাচ্ছি। আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছি তখন আমরা দুই একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, তাই না? অ্যারামিডের কথা বলছিলাম, তারপরে তোমাদের পিবিও, এই দুটো ফাইবারের কথা বলছিলাম, তারপরে ট্রাইএক্স এর কথা বলছিলাম, যেগুলা পারপাসিভ ক্ষেত্রে আমরা ইউজ করতেছি, টেকনিক্যাল টেক্সটাইলের জন্য ইউজ করতেছি, বা আরো অন্যান্য পারপাসে ইউজ করতে পারি। এছাড়াও যদি আমি অ্যাপারেলের কথা চিন্তা করি, আমরা তো চিন্তা করতেছি অ্যাপারেল পয়েন্ট অফ ভিউ থেকে, তাই না? অ্যাপারেল পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি চিন্তা করো, তোমাকে ম্যান মেড ফাইবার এত বেশি ভ্যারাইটির প্রোডাক্ট দিবে যে আর কোনো ফাইবার তোমাকে এত বেশি ভ্যারাইটির প্রোডাক্ট দিতে পারবে না। কারণ তুমি দেখো সামান্য ভিসকোস এবং লায়োসেল, এসিটেট, ট্রাইএসিটেট সব কিন্তু সেলুলোজিক, সেলুলোজ সোর্স থেকে, এক সেলুলোজ থেকে কত রকম ফাইবার তারা বানাইবে তাহলে। প্রত্যেকটা ফাইবারের অ্যাপিয়ারেন্স, প্রত্যেকটা ফাইবারের কমফোর্ট কিন্তু ভিন্ন, পুরোপুরি ভিন্ন। তুমি একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবার দেখলে হয়তো মিলাইতেও পারবে না, তোমার কাছে মনে হবে এটা সেলুলোজিক ফাইবার, এটা ভাবাই যায় না। অ্যাপিয়ারেন্স আমারটা একদম সিল্কের মতো দেখতে, কিন্তু আসলে সেলুলোজিক ফাইবার। তাহলে এই যে এক সেলুলোজ থেকে তোমাকে 3-4টা ভেরিয়েশন দিল তোমাকে, তাহলে এতগুলো ভেরিয়েশন দিলে তুমি তো ওখানে যাবা, এটাই স্বাভাবিক, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার মাল্টি ফাংশনাল প্রোডাক্ট, মাল্টি ফাংশনাল প্রোডাক্টও কিন্তু তোমাকে একমাত্র ম্যানমেড ফাইবারে দিচ্ছে। ধরো আমি যদি জ্যাকেটের কথা বলি, জ্যাকেট একটা মাল্টি ফাংশনাল প্রোডাক্ট। অনেক সময় তুমি জ্যাকেট এমনিও পড়তে পারো শীতের সময়, ক্যাজুয়াল, আবার তুমি জ্যাকেট যদি ফর্মালে পরে যেতে চাও তাও কিন্তু চলে। বুঝা গেছে? তো এই জ্যাকেট কিসের থেকে? বেশিরভাগ ক্ষেত্রে ম্যানমেড ফাইবার আছে, ঠিক আছে? আবার ধরো আমি যদি দামের কথা বলি, হ্যাঁ, দামের কথা বললে তোমাদের কাছে কি মনে হয়, ম্যানমেড ফাইবারের দাম বেশি না ন্যাচারাল ফাইবারের দাম বেশি? ন্যাচারাল দাম বেশি ম্যানমেডের? না, ম্যানমেডের দাম কম হচ্ছে কমোডিটি ফাইবার গুলোর দাম কম, যেগুলো আমজনতা ব্যবহার করে, কমোডিটি ফাইবার, এগুলোর দাম কম, কিন্তু বাকি ক্ষেত্রে দাম বেশি। তো কেমন বেশি? তুমি ভিসকোস ফাইবারের কথা চিন্তা করো, তুমি লায়োসেলের কথা চিন্তা করো, তুমি এসিটেট, ট্রাইএসিটেট চিন্তা করো, দাম বেশি, ঠিক আছে? তুমি দেখবা যে ইয়াতে এই ভিয়েতনাম আর বাংলাদেশ দুইটা কিন্তু মোটামুটি কম বেশি কাছাকাছি থাকে না, 2-3 2-3 2-3 এরকম পর্যায়ে থাকে। কিন্তু ভিয়েতনাম বাংলাদেশ থেকে অনেক কম প্রডিউস করে, কিন্তু টাকার গ্রাফে তারা কিন্তু আবার আগাই থাকে, কারণ তারা যে পোশাক প্রডিউস করে তারা বেশিরভাগ জ্যাকেট বানাচ্ছে, তো জ্যাকেটের দাম তো বেশি। আমি বানাচ্ছি টি শার্ট, কয় ডলার পাচ্ছি একটা টি শার্ট বিক্রি করে, কিন্তু ওরা তো একটা জ্যাকেট বিক্রি করে অনেক টাকা পায়। বুঝতে পারছো? ম্যানমেড ফাইবারের তাহলে প্রোডাকশনটা এই কারণে দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময় পরে আর কোনোটাই কিন্তু তার ধারে কাছে নাই। কিন্তু আমরা যেটা প্রথম দিককার ক্লাসে পড়ছিলাম যে ম্যানমেড ফাইবার হচ্ছে পৃথিবীর যত প্রোডাকশনে তার 70-73% ম্যানমেড ফাইবার ডমিনেট করতেছে, আর বাকিটা ন্যাচারাল ফাইবার ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তুমি শুধুমাত্র আমাদের বাংলাদেশের দিকে তাকালেই বা আমাদের এই উপমহাদেশের দিকে তাকালে কটনকে বা ন্যাচারালকে পাবা যে ন্যাচারাল বেস এই প্রতিষ্ঠানগুলো। তো এটা কারণ মানে আমি তোমাদেরকে ব্যাখ্যা করছিলাম প্রথম দিকে, যে কেন ন্যাচারাল আমাদের এখানে বেশি, কেন এবার ম্যানমেড কম। নাকি পরীক্ষায় দিয়েছিলাম এটা, এরকম প্রশ্ন তোমাদেরকে কি আলোচনা করছিলাম এই জিনিসটা? আমি মনে হয় বলছিলাম, তোমরা ভুলে গেছো। তো আমাদের দেশে ম্যানমেড বা ন্যাচারাল বেশি, এটার কারণ আছে। আমার ক্লাস মনে হয় শেষ না? এখন ক্লাস আছে না আবার? আচ্ছা, আমি আর 5 মিনিট সময় নিচ্ছি। তাহলে আমাদের দেশে ন্যাচারালটা বেশি কারণ আমরা ন্যাচারাল বেসই ছিলাম। আমাদের যখনই তোমার ফ্যাক্টরিগুলো ডেভেলপ হয় তখন কিন্তু ওই কটনকে মাথায় রেখেই কিন্তু ফ্যাক্টরিগুলো করা হয়েছে। এখন কটনকে মাথায় রেখে ফ্যাক্টরি করলে কি ম্যানমেড ফাইবার করা যাবে না? না, এক্সিস্টিং যা আছে তাতে কিন্তু তুমি ম্যানমেড করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ ন্যাচারাল যে ফাইবার, সেই ফাইবারে কিন্তু প্রচুর পরিমাণে ট্র্যাশ, ধুলাবালি, অনেক কিছু থাকে, তাই না? ম্যানমেড ফাইবার কিন্তু জিরো ট্র্যাশ, কোনো ট্র্যাশ থাকবে না। ম্যানমেডটা আমি নিজে বানাচ্ছি, তুমি নিজেই দেখতেছো, মেশিনে আমি বানাচ্ছি, এতে তো কোনো ট্র্যাশ নাই, ধুলাবালি নেই। কারণ আমার ধরো আমি যদি স্পিনিং এর কথা বলি, ন্যাচারাল স্পিনিং, সেখানে মেশিনের যে সেট আপ, এই সেট আপটা কেমন? এই সেটআপটা হচ্ছে এমন ভাবে অনেকগুলো ওয়্যারের অ্যাকশনে বিটিং অ্যাকশন হবে, কাটিং অ্যাকশন হবে, হ্যাঁ, তারপরে আরো অনেক ধরনের অ্যাকশনের কারণে এখান থেকে কটন থেকে বা ন্যাচারাল ফাইবার থেকে অনেক ধরনের ধুলাবালি ট্র্যাশ বের হবে, তাই তো? তাকে পিটাবো, বিট বিট মানে পিটাবো আর কি, হ্যাঁ। তো এখন যদি ম্যানমেড ফাইবারকে যদি পিটাই এরকম, তো ম্যানমেড ফাইবার কি থাকবে আর? তা তো দুর্বল হয়ে যাবে আসলে। তাহলে এক্সিস্টিং সেট আপে কিন্তু আমি করতে পারতেছি না। তাহলে আমি কটন বেসড কেন আমি করলাম? কারণ আমার যত এক্সপার্টাইজ ছিল সবকিছু কটন বেসড ছিল, ঠিক আছে?
আবার আমার যত মেশিনারি ছিল সবকিছু কটনকে মাথায় রেখেই করা হয়েছে, যার কারণে কিন্তু আমি চাইলে এখন ম্যানমেড ফাইবার ওখানে করতে পারতেছি না। তাহলে কি আমি ম্যানমেড ফাইবার নতুন করে ইনস্টল করতে পারতেছি না? হ্যাঁ পারি, কিন্তু কেউ রিস্ক নিতে চায় না। কেমন রিস্ক? ধরো আমার যত ধরনের মানুষ আছে, বা অফিসাররা থাকবে, বা ইঞ্জিনিয়াররা থাকবে, বা ওয়ার্কাররা থাকবে, সবাই কিন্তু কটন স্পেশালিস্ট। কটনে তাদের দক্ষতা ভালো, ম্যানমেড ফাইবারে তাদের কোনো দক্ষতা নেই। এখন কি তাহলে কটন ম্যানমেড ফাইবারের মধ্যে পার্থক্য আছে কিনা পড়াশোনা? হ্যাঁ পার্থক্য তো আছেই, তোমরা তো বুঝছোই। যেহেতু এক্সপার্ট তারা ন্যাচারালে, তাই এখনো অবধি যত রকম ফ্যাক্টরি মালিকরা সব ন্যাচারাল কেন্দ্রিকই করতেছে, ঠিক আছে। তাছাড়া আমার কিন্তু কটনের চাহিদা বেশি। এখন আমি কি তাহলে কটন আমার জন্য বানাচ্ছি না? আমার জন্য বানাচ্ছি না। আমি যে সমস্ত জায়গায় কটন, কটন তো সব জায়গায় সর্বজন স্বীকৃত ফাইবার, তো যেখানে যেখানে কটন ব্যবহার আমি সেখানে সেখানে এক্সপোর্ট করতেছি। কটনও তো ব্যবহার আছে, বুঝছো না? তাহলে কি ম্যানমেড ফাইবারের প্রোডাকশন আমাদের এখানে নাই? না, ম্যানমেড ফাইবারের প্রোডাকশন আমাদের এখানে আছে, তবে খুবই সামান্য পরিমাণে প্রোডাকশন, বেশিরভাগই আমাদেরকে ইম্পোর্ট করা লাগে, ঠিক আছে। একমাত্র আমাদের এই উপমহাদেশটা দেখলে তুমি দেখবে যে একটু সিনারিওটা ডিফারেন্ট, কিন্তু তাছাড়া যদি তুমি ওভারঅল গ্লোবাল সিনারি চিন্তা করো, তাহলে দেখবা যে ম্যানমেড ফাইবারের প্রোডাকশন হিউজ পরিমাণে বেশি, ঠিক আছে। তো আমরা দুইটা গ্রাফ মনে হয় আশা করি বুঝতে পারছি, এবং দুইটা গ্রাফের পিছনের কারণগুলো জানছি, আসলে গ্রাফগুলো কেন এমন হয়েছে। তো গ্রাফ থেকে প্রশ্ন আসলে তো আশা করি আনসার করতে পারবা, তাই না?